প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আগামী শীতকালীন ছুটির কেনাকাটায় ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খেলনা থেকে শুরু করে শীতের পোশাক সবকিছুর দামই বাড়তে পারে বলে মনে করছেন তারা। শনিবার MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে ইকোনমিক অ্যাডভাইজার্স কাউন্সিলের সাবেক সদস্য হেইদার বুশে বলেন, অর্থনীতির এই বেহাল অবস্থার দায় নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। আরেকদিকে সাবেক অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ হ্যারি ব্রডম্যান বলছেন, অন্যান্য দেশকে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার জন্য শাস্তি দিতে শুল্ককে ব্যবহার করছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্কের কারণে দাম বাড়তে চলেছে আমদানি পণ্যের। শীতকালীন ছুটির কেনাকাটার মৌসুম নিয়ে তাই চিন্তিত ভোক্তারা, বিশেষ করে যখন এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা ইলেকট্রনিক্স, পোশাক, জুতা, খেলনা ও নানা রকম শখের জিনিসে শুল্কের প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। শুল্ক নীতির কারণে দেশের চাকরি বাজারও অস্থিতিশীল হয়ে পড়েছে উল্লেখ করে কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজার্সের সাবেক সদস্য হেইদার বুশে বলছেন, অর্থনীতির টালমাটাল এই অবস্থার দায় নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পেরই। শুল্কের কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম কমানো সম্ভব হবে না বলে নিজেদের পক্ষে সাফাই গাইছেন খুচরো বিক্রেতারা। ফলে খেলনা থেকে শুরু করে শীতের পোশাক সবকিছুরই দাম বাড়তে পারে। শুল্কের কারণে পণ্যের দাম বাড়ার সাথে সাথে বাজারে পণ্যের বৈচিত্র্য কমছে বলে জানান বাণিজ্য বিশ্লেষক লরিয়ান লরাকো। তিনি বলেন, নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার আগেই আগাম মৌসুমের পণ্যের অর্ডার দিচ্ছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। এর ফলে তাৎক্ষণিক খরচ তেমন না বাড়লেও ধীরে ধীরে পকেট ফাঁকা হতে থাকবে ভোক্তাদের। অন্যদিকে বিশ্ব বাণিজ্যের নিয়মকানুন না মেনেই এই শুল্ক আরোপ হচ্ছে বলে দাবি করছেন সাবেক অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ হ্যারি ব্রডম্যান। তিনি বলেন, অন্যান্য দেশকে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার জন্য শাস্তি দিতে শুল্ককে ব্যবহার করছেন ট্রাম্প। এই শুল্কের কারণে আগামী 2-3 বছরের মধ্যে পণ্যের দাম প্রায় 2% বাড়তে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদ আর্নি টেডস্কি। দীর্ঘমেয়াদে ইলেকট্রনিক্স, পোশাক, ফসল ও গাড়ির দামও বাড়তে পারে 10 থেকে 12% পর্যন্ত। আরেকদিকে ট্রাম্পের শুল্কের কারণে দেশের অর্থনীতির ভাগ্য পরিবর্তনের সুযোগ দেখছেন অনেকেই। তারা বলছেন, ফেডের শুল্ক হার না কমানোর উপযুক্ত জবাব দেবে ট্রাম্পের এই শুল্ক বিজয়। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ট্রাম্প এই বাস্তবতা স্বীকার না করে BLS এর প্রধানকে বরখাস্ত করেছেন। এমন মন্তব্য করেছেন কলোরাডো ডেমোক্রেটিক গভর্নর জ্যারেড পোলিস। MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর ট্রাম্পের আমদানি শুল্ক বৃদ্ধি সরাসরি দেশের ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। সাবেক ডেমোক্রেটিক সেনেটর হাইডি হাইটক্যাম্প বলেন, BLS এর কমিশনারের মন গড়া পরিসংখ্যান তৈরির কোনো সুযোগই নেই, তাই তাকে নিয়ে ট্রাম্পের অভিযোগ হাস্যকর। এদিকে একটি স্বাধীন ফেডারেল সংস্থার প্রধানকে বরখাস্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন রিপাবলিকান সেনেটরও। গত শুক্রবার জুলাই মাসের কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স BLS এর প্রধান এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই প্রতিবেদন অনুযায়ী জুলাইয়ে দেশে মাত্র 73,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে অন্তত 109,000 কর্মসংস্থান সৃষ্টির অনুমান করেছিলেন অর্থনীতিবিদরা। এছাড়া জুলাইয়ে বেকারত্বের হার 0.1% বেড়ে 4.2% দাঁড়িয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন তিনি এবং রিপাবলিকানদের খারাপ দেখানোর জন্যই এই প্রতিবেদনে ভুয়া তথ্য দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন রিপাবলিকান সেনেটর। GOP সেনেটর সিনথিয়া লামিস বলেন, ফেডারেল সংস্থাগুলোতে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে কর্মসংস্থান বাজারে কিছু উত্থান পতন হওয়াটা স্বাভাবিক। তবে পরিসংখ্যান পছন্দ না হওয়ার কারণে BLS এর প্রধানকে প্রেসিডেন্টের বরখাস্তের সিদ্ধান্ত সমর্থন করেন না তিনি। একই মত ব্যক্ত করেন রিপাবলিকান সেনেটর টম টিলিসও। কলোরাডোর ডেমোক্রেটিক গভর্নর জ্যারেড পোলিস বলেন, ম্যাকএন্টারফারকে বরখাস্ত করা একজন বার্তাবাহককে শাস্তি দেওয়ার মতো। ট্রাম্পের শুল্কের ধ্বংসাত্মক প্রভাব এরই মধ্যে সারা দেশে দেখা যাচ্ছে দাবি করে প্রেসিডেন্টকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। পুলিশ বলেন, শুল্কের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে দ্রব্যমূল্য, উৎপাদন, রপ্তানি এবং কৃষি খামারগুলোতে। ট্রাম্পের শুল্কারোপকে বেআইনি উল্লেখ করে অন্যান্য ডেমোক্রেটিক স্টেটের সঙ্গে মামলাও করেছে কলোরাডো। সাবেক ডেমোক্রেটিক সেনেটর হাইডি হাইটক্যাম্প বলেন, BLS এর কমিশনারকে নিয়ে ট্রাম্পের অভিযোগ খুবই হাস্যকর।
তিনি বলেন, লেবার স্ট্যাটিস্টিক্স ব্যুরোর প্রতিবেদন তৈরির প্রক্রিয়া বেশ জটিল এবং পরীক্ষিত। প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রিয় সত্য স্বীকার করতে চান না বলেও মন্তব্য করেন হাইটক্যাম্প। অন্যদিকে বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা এবং দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিন পার করেছে দেশের শেয়ার বাজার। এক্সিওসের সিনিয়র অর্থনীতি বিষয়ক প্রতিবেদক কোর্টনি ব্রাউন বলেন, বিএলএস এর প্রধানকে বরখাস্তের ঘটনায় স্বাধীন সংস্থাগুলোর ভবিষ্যৎ নিয়ে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা চিন্তিত। আমেরিকার চাকরির বর্তমান বাজার যে কতটা ভয়াবহ তা জনগণের কাছে আড়াল করতে বিএলএস প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এমন অভিযোগ তুলেছেন স্ট্র্যাটেজিস্টরা। এমএসএনবিসিতে তারা বলেছেন, সাধারণের অর্থনৈতিক দুর্দশা স্পর্শ করে না ট্রাম্পকে, তাই তিনি ঝুঁকিপূর্ণ শুল্কারোপের নীতি বেছে নিয়েছেন। ওদিকে আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের কথা মাথায় রেখে শুল্কের সাথে সমন্বয় করে দাম বৃদ্ধির পরিকল্পনা করছে বিশ্বখ্যাত বেশ কয়েকটি কোম্পানি। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে অতিরিক্ত মূল্য দিয়ে নিত্যপণ্য কিনতে হবে। আসছে 7ই আগস্ট থেকে প্রায় 70টি দেশের বিভিন্ন পণ্যের আমদানিতে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 40% হারে শুল্ক আরোপ হতে যাচ্ছে। চায়না ও মেক্সিকোর সাথে আলোচনা চলমান থাকলেও দেশ দুটির উপর 25 থেকে 30% হারে শুল্ক বলবৎ আছে। এর মাঝেই আমেরিকার চালিকা শক্তি হিসেবে পরিচিত পাওয়া অনেক বিশ্বখ্যাত কোম্পানি কঠিন সমীকরণ নিয়ে বাজারে অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ফোর্ড বলছে, চলতি বছর অতিরিক্ত $2 বিলিয়ন অর্থ গুনতে হবে তাদের, তাই তো অনেকেই শুল্কের সাথে সমন্বয়ের কথা বলছে। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুনসের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বছরের শেষ নাগাদ গড়পড়তা নাগরিকদের হাজার হাজার ডলার অতিরিক্ত গুনতে হবে। শুক্রবার প্রকাশিত ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের কর্মসংস্থান বিষয়ক প্রতিবেদনে দেশের প্রকৃত চিত্র উঠে এসেছে বলেই মনে করছেন স্ট্র্যাটেজিস্টরা। এমএসএনবিসিতে তারা বলছেন, সাধারণের অর্থনৈতিক দুর্দশা স্পর্শ করে না ট্রাম্পকে, তাই তিনি ঝুঁকিপূর্ণ শুল্কারোপের নীতি বেছে নিয়েছেন। তাছাড়া আমেরিকার চাকরির বর্তমান বাজার যে কতটা ভয়াবহ তা জনগণের কাছ থেকে আড়াল করতেই বিএলএস প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বলে অভিযোগ তুলেছেন তারা। ফলে আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের কথা মাথায় রেখে শুল্কের সাথে সমন্বয় করে অনেক কোম্পানির দাম বৃদ্ধিতে শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে অতিরিক্ত মূল্য দিয়ে নিত্যপণ্য কিনতে হবে। অর্থনীতিবিদরা আরও বলছেন, শুল্কের প্রভাবে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। অযোগ্য ব্যক্তিদের মনোনয়ন চূড়ান্তে সেনেটের ওপর চাপ প্রয়োগ করছেন প্রেসিডেন্ট বলে অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। শনিবার ট্রাম্পের সমালোচনা করে এই কথা জানান তিনি। শুমার বলেন, প্রেসিডেন্টের চাপের মুখে কোনো অযোগ্য ব্যক্তিকে ডেমোক্রেটরা অনুমোদন দেবেন না। এদিকে প্রেসিডেন্টের মনোনয়ন বিষয়ে শেষ সময়ে সুরাহা না হওয়ায় সেনেটের নিয়ম কানুন পরিবর্তনের আভাস দিয়েছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পাওয়া 1 ডজনেরও বেশি কর্মকর্তাকে নিয়োগে দ্বিদলীয় সমঝোতা হওয়ার আগেই অগাস্টের ছুটিতে গেলেন সেনেটররা। প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত চাপের মুখে থেকেও মনোনীত ব্যক্তিদের নিয়োগ বিষয়ে সুরাহা না হয় হতাশা জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। এরই মধ্যে মনোনয়ন বিষয়ে দ্বিদলীয় সমঝোতা না হওয়ায় সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের উপর খেপেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে শুমারকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেন, গো টু হেল। প্রেসিডেন্টের মনোনয়ন বিষয়ে শেষ সময়ে সুরাহা না হয় সেনেটের নিয়ম কানুন পরিবর্তনের আভাস দিয়েছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। গত 6 মাসেও প্রেসিডেন্টের মনোনয়ন চূড়ান্ত না হয় সেনেটের দীর্ঘসূত্রিতাকে দায়ী করে তিনি বলেন, সেপ্টেম্বর থেকেই সেনেটের নিয়ম কানুন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। এদিকে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া পোস্টের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাক শুমার বলেন, অযোগ্য প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে ট্রাম্প চাপ প্রয়োগ করছেন। প্রেসিডেন্টের চাপের মুখে কোনো অযোগ্য ব্যক্তিকে ডেমোক্রেটিক সেনেটররা অনুমোদন দেবেন না বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প অযোগ্য ব্যক্তিদের পক্ষে রিপাবলিকান সেনেটরদের সম্মতি আদায় করতে পারলেও ডেমোক্রেটিক সেনেটররা তা করবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উন্মাদের মতো আচরণ করছেন। তিনি আরো বলেন, অযোগ্য এবং অদক্ষ লোকজনকে প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ দিতে
মরিয়া হয়ে ওঠা ট্রাম্প এবার ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। সেনেট মেজরিটি লিডার জন থুনের সমালোচনা করে শুমার বলেন, কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে সেনেটের নিয়ম পরিবর্তন করতে দেওয়া হবে না। কিছু অযোগ্য ব্যক্তিকে প্রশাসনে ঠাঁই দিতে সেনেটের নিয়ম পরিবর্তন রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এর আগে এবছর কংগ্রেসে অগাস্টের ছুটি বাতিল করতে রিপাবলিকান সেনেটরদের উপর চাপ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান সেনেটররা এ বিষয়ে সম্মত হলেও বাদ সাধেন ডেমোক্রেটিক সেনেটররা। তবে অগাস্ট ছুটির আগেই মনোনয়ন চূড়ান্ত, বিদেশি সাহায্যে বরাদ্দ কমিয়ে আনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিদলীয় সমঝোতা হবে বলে আশা করেছিলেন রিপাবলিকানরা। সমঝোতার আশায় শনিবার রাতে সেনেটের বিশেষ অধিবেশনেও অংশ নেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্যে রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। রিপাবলিকান সেনেটর টম কটনের সুপারিশের ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে অফিস অফ স্পেশাল কাউন্সিল। কটনের অভিযোগ, 2024 সালের নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে স্মিথের তদন্তগুলো অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের সমতুল্য। রিপাবলিকান সেনেটর চ্যাক গ্রাসলি বলেন, জ্যাক স্মিথ ট্রাম্প বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। ট্রাম্পকে তিনি কারাগারে পাঠাতে চেয়েছিলেন। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থেল বলেছেন, অফিস অফ স্পেশাল কাউন্সিল ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার আগে তার বিরুদ্ধে তদন্ত মামলা পরিচালনা করা সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নিজেই এখন তদন্তের অধীনে। অফিস অব স্পেশাল কাউন্সিল ওএসসি স্মিথের বিরুদ্ধেই তদন্তের ঘোষণা দিয়েছে। যদিও এটি কোনো ফৌজদারি তদন্ত নয়, ওএসসি জানিয়েছে তারা স্মিথের বিরুদ্ধে হ্যাচ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। এই আইনে ফেডারেল কর্মীদের তাদের পদমর্যাদা কাজে লাগিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। ওএসসি সাধারণত হুইসেল ব্লোয়ারদের অভিযোগ তদন্ত করে। জাস্টিস ডিপার্টমেন্টের কোনো প্রসিকিউটরের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের তদন্ত খুবই অস্বাভাবিক ঘটনা। গত বুধবার রিপাবলিকান সেনেটর টম কটন 2024 সালের নির্বাচনের আগে স্মিথের কার্যকলাপ তদন্ত করতে ওএসসি-কে সুপারিশ করেন। স্মিথ তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে রাষ্ট্রীয় গোপন নথি রাখা এবং 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ এনেছিলেন। সুপারিশে টম কটন লিখেন, জ্যাক স্মিথের কর্মকাণ্ড বাইডেন হ্যারিস প্রচার দলের একটি হাতিয়ার ছাড়া আর কিছুই ছিল না। এ বিষয়ে কটনের সঙ্গে একমত পোষণ করেন আরেক রিপাবলিকান সেনেটর চ্যাক গ্রাসলি। গ্রাসলি আরো দাবি করেন, জ্যাক স্মিথ মামলাগুলোর স্পেশাল কাউন্সিল নিযুক্ত হওয়ার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা তৈরি করা হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচকরা বলছেন, স্মিথের বিরুদ্ধে শুরু হওয়া তদন্ত পক্ষপাত দুষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ নেওয়ার মাত্র কয়েকদিন আগে তৎকালীন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন, যাতে বলা হয় ভোটাররা ট্রাম্পকে আবার নির্বাচিত না করলে তিনি সম্ভবত একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হতেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগে পদত্যাগ করেন স্মিথ। তবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। স্মিথ দাবি করেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের বৈধ ফলাফলকে উল্টে দেওয়ার জন্য একটি নজিরবিহীন ফৌজদারি অপরাধমূলক প্রচেষ্টায় জড়িত ছিলেন ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী গিলেন ম্যাক্সওয়েলকে তুলনামূলক কম নিরাপত্তার কারাগারে স্থানান্তরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে এর যথাযথ কারণ জানতে চেয়েছেন হাউস ওভারসাইট কমিটি। এভাবে ম্যাক্সওয়েলকে বাঁচাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশল অবলম্বন করছেন কিনা সে প্রশ্নও তুলছেন তারা। এ প্রসঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এমনটি করে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যায় বিচারহীনতার নগ্ন উদাহরণ সৃষ্টি করেছেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের সাক্ষাতের পরই গিলেন ম্যাক্সওয়েলকে ন্যূনতম নিরাপত্তার ফ্লোরিডা কারাগারে স্থানান্তর করা হয়। যৌন নির্যাতন ও পাচারের দায়ে 20 বছরের কারাদণ্ড ভোগ করতে থাকা গিলেন ম্যাক্সওয়েলকে শনিবার টেক্সাসের ব্রায়ানে অবস্থিত ফেডারেল প্রিজন ক্যাম্প ইপিসিতে স্থানান্তর করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের পর এই ঘটনা ঘটল। ম্যাক্সওয়েলের মতো গর্হিত অপরাধের দায়ে শাস্তি পাওয়া বন্দীর ক্ষেত্রে এই বদলির ঘটনা বিরল। এর আগে জুলাইয়ের প্রথম দিকে 2 দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ম্যাক্সওয়েলের সাথে সাক্ষাৎ করেছিলেন, যদিও সাক্ষাৎকারের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি। ম্যাক্সওয়েলকে ব্রায়ানে স্থানান্তরের তথ্য নিশ্চিত করেছে কারাগার কর্তৃপক্ষ। ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড অস্কার মার্কুস এ তথ্য নিশ্চিত করলেও কেন স্থানান্তর এ বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানায়নি, যা প্রচুর সমালোচনা তৈরি করেছে।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যরা। ভার্জিনিয়া গুইফ্রি নামে একজন ভিকটিমের পরিবার এবং একাধিক নারী ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বিবৃতি দিয়ে বলেছেন, কোনো প্রকার ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত মানে দায়ী ব্যক্তির প্রতি বিশেষ আচরণ করা, একই সাথে ভুক্তভোগীদের অসম্মান করাও মনে করছেন তারা। এই ঘটনাকে ন্যায় বিচারহীনতার চরম উদাহরণ বলেও মন্তব্য করেছেন ভুক্তভোগীদের পরিবার। এক সপ্তাহেরও কম সময় আগে ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড অস্কার মার্কুস জানিয়েছিলেন, যদি কঠোর আইনি সুরক্ষা দেওয়া হয় তাহলে ম্যাক্সওয়েল মামলা সম্পর্কে যা জানেন সেসব বিষয় নিয়ে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় আগামী 11 অগস্ট শুক্রবার জবানবন্দির জন্য দিন ধার্য করা হয়, কিন্তু হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান এই জবানবন্দি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। অনেকেই ধারণা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাক্সওয়েলকে ক্ষমা করে দিতে পারেন, তবে এই বিষয় নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানানো হয়েছে। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প কি লুকাচ্ছেন এমন প্রশ্ন তুলেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং সদস্য রবার্ট গার্সিয়া। ঘটনার সাথে হোয়াইট হাউস জড়িত সন্দেহে ম্যাক্সওয়েলকে এমন গুরুত্ব দেওয়ার কারণ জানতে চান তিনি। ইপিসি ব্রায়ান নারীদের ফেডারেল কারাগার। ন্যূনতম নিরাপত্তার এই কারাগারে প্রায় 650 জন নারী বন্দী ছিলেন। এর মধ্যে এলিজাবেথ হোমসের মতো বিখ্যাত ব্যক্তিও রয়েছেন। গিলেন ম্যাক্সওয়েল একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী, অসংখ্য নিরীহ শিশু এবং নারীর জীবন ধ্বংসকারী। স্বীকৃত এমন মানব পাচারকারীকে কোনো আইনি ছাড় দেয়া ভুক্তভোগীদের মুখে সরাসরি চড় মারার শামিল, এমনটাই মনে করেন নারী নিপীড়ক জেফ্রি এপস্টিনের হাতে নির্যাতনের শিকার 9 ভুক্তভোগীর আইনজীবী স্পেন্সার কোভেন। এমএসএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, অনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিলেনকে ফ্লোরিডা থেকে টেক্সাসের কারাগারে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে আইনজ্ঞরা বলছেন, এভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধীকে স্থানান্তরের যৌক্তিকতা প্রমাণ করতে পারবে না ট্রাম্প প্রশাসন। ওদিকে হাউস ওভারসাইট কমিটি থেকে জানানো হয়েছে 11 অগস্ট ম্যাক্সওয়েলের কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবার ঠিক 10 দিন আগে ফ্লোরিডার ট্যালাহাসি কারাগার থেকে টেক্সাসের ব্রায়ানে অপেক্ষাকৃত সুযোগ সুবিধা সম্পন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সহযোগী সাজাপ্রাপ্ত গিলিন ম্যাক্সওয়েলকে। নথিপত্র প্রকাশের বিতর্কের মাঝেই অনেকটা গোপনে ম্যাক্সওয়েলকে টেক্সাসের অপেক্ষাকৃত কম বিধিনিষেধের এই কারাগারে, যেখানে অনেকটা ডরমেটরির মতো সুবিধা রয়েছে, সেখানে স্থানান্তর করা হয়েছে। জেফ্রির সাবেক বান্ধবীর সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সাক্ষাৎকারের মাত্র সপ্তাহখানেক পর এই ঘটনা ঘটল। প্রশ্ন উঠেছে, গিলেন কি সাক্ষ্য দেওয়ার বিনিময়ে কোনো ধরনের ছাড় পেতে যাচ্ছে কিনা। ঠিক সে সময় হাউস ওভারসাইট কমিটি থেকে জানানো হয়েছে 11 অগস্ট ম্যাক্সওয়েলের কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন অ্যাপস্টিনের হাতে নির্যাতনের শিকার 9 ভুক্তভোগীর আইনজীবী স্পেন্সার কোভেন। এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, অনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই গিলেনকে ফ্লোরিডা থেকে টেক্সাসের কারাগারে স্থানান্তর করা হয়েছে। কোভেন বলেন, গিলেন ম্যাক্সওয়েল একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী, অসংখ্য নিরীহ শিশু ও নারীর জীবন ধ্বংসকারী। স্বীকৃত এমন একজন মানব পাচারকারীকে কোনো আইনি ছাড় দেয়া ভুক্তভোগীদের মুখে সরাসরি চড় মারার শামিল। অন্যদিকে আইনজ্ঞরা বলছেন, এভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে একজন অপরাধীকে স্থানান্তরের যৌক্তিকতা প্রমাণ করতে পারবে না ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে জাস্টিস ডিপার্টমেন্ট আইনের কোনো তোয়াক্কা করেনি বলেই মনে করছেন কেউ কেউ। পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের আত্মত্যাগ আগামীতেও স্মরণ রাখা আমেরিকানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি। কিছুদিন পর এই বীরকে যাতে কেউ যেন ভুলে না যায়, সেজন্য সবাইকে দায়িত্ব পালনের জন্য তাগিদ দেন তিনি। এই মেয়র প্রার্থী বলেন, গর্বিত বাবার স্মৃতি নিয়ে দিদারুল ইসলামের সন্তানরা যেন বেড়ে ওঠে, সে পরিবেশ তৈরি করার দায়িত্ব সিটিবাসীর। নিউ ইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে মামদানি এসব কথা বলেন। কুইন্সের উডসাইডে দক্ষিণ এশীয় আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন সারার নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি। আগামীর সিটি মেয়রকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এ সময় বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জোরান মামদানি। He was a man who came from Sylhet in Bangladesh, coming from Sylhet to New York City, bringing so many members of his family with him, introducing them to life in this city, giving them their first jobs, taking them for their learner's permit. He was the brother that we all aspire to be, as I heard from his sisters, a question that I still do not know the answer to. Who will we call Bhaiya now? They told me of how every Eid they knew that the same gifts and presents he would buy for his wife, he would buy for his sisters. বছরের পর বছর এদেশের মানুষ সম্মানের সাথে এ বীরকে মনে রাখবে বলে আশা প্রকাশ করেন মামদানি। Oftentimes in moments like these, the politics makes us forget the person. And the person is one that we must celebrate, that we must honor. And Detective Islam was a man who leaves behind a legacy of sacrifice, of service, and it leaves us with a responsibility. Because we know that his name is being uttered and remembered every day of this week. But the challenge is to remember him next week, to remember him next month, to remember him next year. It is to stand up for his 5-year-old child, his soon-to-be 8-year-old child, his yet-to-be-born child. এ সময় 11টি দেশ নিয়ে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন সারার সাফল্য কামনা করেন এই মেয়র পদপ্রার্থী। অনুষ্ঠানে নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। সঠিক অর্থে তাদেরকে বাড়ি কিনতে গেলে কী ধরনের গাইড লাগতে হয়, কী ধরনের প্রসেস করতে হয়, এটা আমাদের সারার মাধ্যমে পাবে। পরিশ্রমের টাকাটা যাতে সৎভাবে এবং সঠিকভাবে প্রয়োগ করা হয় সেই প্রচেষ্টা আমরা করব। আমাদের মূল স্লোগান হলো গো টুগেদার লিড টুগেদার। আমরা এই কমিউনিটি এখানে আমাদের 11টা কান্ট্রি, সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সবাই মিলে এই সংগঠনটা করা হয়েছে। যত বেশি নারীরা এই রিয়েল এস্টেটে আসবে তত বেশি এই সেক্টর সমৃদ্ধ হবে। এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও এই সংগঠনের নতুন কমিটির সাফল্য কামনা করেন। Important to get involved, to educate yourself, to grow and to get involved, to change the things that you don't like. And not for ourselves, for everybody else. And to learn how easy it is to become a homeowner. SAR's job, main focus, I feel, is going to tell our people that you can own a house. প্রেসিডেন্ট সারোয়ার খান বাবু ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ফটো সেশনের মধ্যে দিয়ে শেষ হয় সারার নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।